কয়েকদিন আগে এক বন্ধুর সাথে দেখা হয়েছে। সেই বন্ধুর হাতে আমি দেখেছি আইফোন 17 প্রো ম্যাক্স, যেটা খুবই দাম, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি একটা ফোন। এবং বেশ সে ফ্লন্টিংও করছিল যে নতুন ফোন নিয়েছি, খুব ভালো ফিচার্স রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আমি জানি সেই বন্ধুর কিন্তু স্যালারি অত বেশি নয়, 50,000-এর কাছাকাছি একটা স্যালারি সে পায়। সেখানে সে যখন 1.5 লাখ টাকার ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমার কিছু জেনুইন প্রশ্ন আসে যে ভাই, আদার্স কিছু করছিস কি, মানে কিছু প্যাসিভ ইনকাম সোর্সেস তুই জেনারেট করেছিস যেখান থেকে ফার্দার আর্নিং হচ্ছে? তখন তার উত্তর ছিল যে না, আমি তো ক্রেডিট কার্ডে নিয়ে নিয়েছি, ক্রেডিট কার্ডে খুব ইজিলি আমি পেয়ে গেছি এবং এটা ইএমআই চলছে, 1 বছর ইএমআই চলবে। এবং ইএমআই যখন হচ্ছে বেশ একটা ভালো সাম তার কাটছে, মানে প্রায় 14-15 হাজার টাকা ইএমআই মান্থলি যাচ্ছে। তার মানে 50,000 টাকার সেখানে আর্নিং, সেখানে 15,000 সে জাস্ট ওখানে পে করছে, যেটা শুধুমাত্র ফোনের জন্য ইএমআই। এছাড়াও হয়তো আরও কিছু ইএমআই রয়েছে। তো সেখান থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসে যে এটাই হচ্ছে আমাদের মিডল ক্লাসদের প্রবলেম। আমরা ধীরে ধীরে ওয়েলথ ক্রিয়েট করার জায়গায় আমরা কোথাও না কোথাও লায়াবিলিটিস ক্রিয়েট করে ফেলি, যেটা আমরা বুঝতে পারি না। তো আজকের ভিডিওটি সেই সম্পর্কে, মিডল ক্লাস কোথায় ভুল করে এবং আমরা কিভাবে দিনের পর দিন গরিব রয়ে যাচ্ছি, মানে লোয়ার মিডল ক্লাস থেকে আরও নিচের দিকে চলে যাচ্ছি, কিন্তু উপরের দিকে উঠতে পারছি না। তো বন্ধুরা, আমরা প্রতীক ঘোষ, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আজকে এই ভিডিওতে সেই 5টি মেইন ভুলের কথা বলবো, যেটা অ্যাজ এ মিডল ক্লাস সিটিজেন আমরা করে থাকি এবং আমাদের ওয়েলথ ক্রিয়েশন হতে পারে না। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অ্যালগরিদমের জন্য। এবার ভিডিওটি স্টার্ট করছি। নাম্বার 1, স্পেন্ডিং বিফোর সেভিং। সাপোজ আপনার একটা স্যালারি হাইক হলো, আপনি একটা ভালো জব পেলেন যেখানে বেশ ভালো টাকা আসছে, কিংবা ব্যবসায় বেশ ভালো প্রফিট হচ্ছে। সেই ক্ষেত্রে কখনোই শুরুর দিকে স্পেন্ডিং করা উচিত। রিজার্ভ ব্যাংকের মতে ভারতবর্ষের যে হাউস হোল্ড ডেট রয়েছে সেটা 40% বেড়ে গেছে। তার মানে আগে যত টাকা একটা হাউস হোল্ডে ধার বাকি থাকতো, সেটা 40% বেশি লোকে ধার বাকি করে চলছে। মানুষ আগে স্পেন্ড করছে, পরে ইনভেস্ট করছে। সেই ক্ষেত্রে আমরা শুরুতেই একটা বড় ব্লান্ডার করে ফেলছি। আমরা যে জিনিসগুলোর পেছনে স্পেন্ডিং করছি, সেগুলোতে স্পেন্ডিং করলে কখনো ওয়েলথ ক্রিয়েট হতে পারে না। কারণ কোনো একটা শখের জিনিস, শৌখিন জিনিস, সেখানে যখন আমরা স্পেন্ডিং করি, সেটা আমাদের রিটার্ন কিছু দেয় না। হ্যাঁ, হতে পারে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে জমি কিনলেন, কিংবা আপনার থাকার জায়গাটা আপনি বাড়ি কিনলেন, দ্যাট ইজ ওকে। কিন্তু যে জিনিসগুলোর প্রয়োজন নেই, সেটা শুরুতে করার কোনো প্রয়োজন নেই। পরবর্তীকালে আপনার কাছে প্রচুর সময় থাকবে এবং টাকাও থাকবে সেটাকে অ্যাচিভ করার। সেই জন্য ফার্স্টে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, তারপরে স্পেন্ড করুন। নাম্বার 2, ইনফ্লেশন ইন লাইফস্টাইল। ইনফ্লেশন ইন জিডিপি নয়, ইনফ্লেশন ইন লাইফস্টাইল। এটা কীরকম? সাপোজ আমাদের গত বছর ইনভেস্টমেন্ট ছিল 10,000 টাকা প্রতি মাসে এসআইপি। এবছর সেম 10,000 টাকা প্রতি মাসে এসআইপিতে চলছে, কিন্তু আমরা সেটাকে বাড়াচ্ছি না। তার পরিবর্তে কী করছি, যতটুকু আমাদের ইনক্রিমেন্ট হয়েছে কিংবা টাকার আয় বেড়েছে, ততটুকু টাকা আমরা স্পেন্ডিংয়ে দিচ্ছি। এবার আপনাদের মনে হতে পারে যে 10,000 টাকার ইএমআইতে চলছে, তো সেটা প্রবলেম কোথায়? সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমরা একটা বড় ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করি, আমরা যখন লোয়ার মিডিল ক্লাস থেকে মিডিল ক্লাস থেকে আপার মিডিল ক্লাস, সেখান থেকে আমরা রিচ হওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রত্যেকটা টাকার প্রয়োজন। আর একটা কথা মাথায় রাখবেন, টাকাই টাকাকে তৈরি করে। সেজন্য ফার্স্ট অফ অল গ্যাদার দ্য মানি। কী করে আনবেন সেটা আপনার ব্যাপার, সৎ পথেই আনবেন আশা করি, কিন্তু সেটাকে এক জায়গায় রাখতে হবে, এক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। সেজন্য প্রতি বছর ইনভেস্টমেন্টকে হালকা হালকা করে রিভাইজ করে একটু করে বাড়িয়ে দেওয়াটা বেটার। যদি না বাড়ান, তাহলে পরে একটা স্ট্যাগনেন্ট ইনভেস্টমেন্ট হবে এবং সেটাতে যতটা রিটার্ন হয় সেটাই পাবে। কিন্তু আপনি ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করছেন না নিজের লাইফস্টাইলে, আপনি খরচ বাড়াচ্ছেন। কালকে হয়তো একটা ছোট রেস্টুরেন্টে যেতেন, এবার হয়তো একটু বড় রেস্টুরেন্টে যাচ্ছেন। আপনার লাইফস্টাইলটা বাড়ছে, ইনভেস্টমেন্টটা বাড়ছে না। এটা একটা মেজর প্রবলেম। নাম্বার 2, ইনভেস্টমেন্টের ডিলে। আপনি 20s রয়েছেন, আপনি 25 বছর বয়সে চাকরি পেয়ে গেছেন। আপনি ভাবছেন 2 বছর পুরো টাকা খরচ করব, ওড়াবো, আমার পছন্দের বাইক নেব, আমার পছন্দের গাড়ি নেব, সব কিছু করবো, তারপরে ইনভেস্টমেন্ট করবো। এক্ষেত্রে আমার একটাই অনুরোধ রয়েছে, আপনি করুন সব কিছু, কিন্তু অ্যাটলিস্ট 1,000 টাকা হলেও এসআইপি স্টার্ট করুন। কেন বলুন তো? অঙ্ককে কেউ হার মানাতে পারে না। কম্পাউন্ডিংয়ের যখন চার্ট আপনারা দেখবেন, সেখানে দেখবেন শুরুর দিকে আপনার খুব একটা রিটার্ন জেনারেট হয় না, শেষের দিকে গিয়ে অনেক বেশি রিটার্ন জেনারেট হয়। এবার যে কটা বছর আপনারা মিস করছেন, সেটার এফেক্ট লং টার্মে আপনার হাজারে নয়, লাখে নয়, কোটিতে হতে পারে। তার মানে শুরুর 5 বছর যদি আপনি 2,000 টাকা 3,000 টাকা করে এসআইপি চালান, সেটা পরবর্তীকালে গিয়ে লাখে লাখে রিটার্ন দিতে পারে। এটি হচ্ছে কম্পাউন্ডিং। সেক্ষেত্রে আর্লি স্টার্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট। মিনিমাম 1,000 টাকা হলেও স্টার্ট করুন, তারপরে আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেটাকে বাড়িয়ে নেবেন।
আদারওয়াইজ আপনি কম্পাউন্ডিংয়ের আসল অর্থটি মানে উপলব্ধি করতে পারবেন না, এনজয় করতে পারবেন না আপনার ইনভেস্টমেন্ট। নাম্বার 4, নট স্টার্টিং আ প্যাসিভ ইনকাম সোর্স। আমরা একটি চাকরি করছি এবং চাকরির উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে কি হয়, আমরা কোনো একটা সিচুয়েশানে, সাপোজ কোভিড যেরকম ছিল, সেখানে অনেকে চাকরি চলে গেছে, সেই সব কারণে আমরা ফাইন্যান্সিয়ালি পঙ্গু হয়ে যেতে পারি কিছুটা সময়ের জন্য। সেই জন্য একটা প্যাসিভ ইনকাম স্টার্ট করা উচিত। এবার অনেকে বলে প্যাসিভ ইনকাম স্টার্ট করা তো সহজ নয়, একটু কঠিন। হ্যাঁ, অবশ্যই কঠিন। আপনার কাছে সময় আছে, বয়স আছে, যৌবন আছে, এটা করার জন্যই তো আপনার কাজ করা। সেক্ষেত্রে আপনি একটা মেইন প্রফেশনাল থাকুন এবং ধীরে 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 কিছু না হলেও রেন্টাল প্রপার্টি তো আপনি বাড়াতে পারেন, কিছু না হলেও একটা ছোট বিজনেস যেটা ঘর থেকে করা যায় সেদিকে মন দিতে পারেন, নইলে এবার টিউশন করতে পারেন, কোনো না কোনোভাবে অনলাইনে কিছু সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন যেটাতে আপনি খুব পারদর্শী। আপনি কনসালটেশন দিতে পারেন লোকেদেরকে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনও করতে পারেন যেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়। এবার রাতারাতি তো জেনারেট হবে না, আপনি যদি 5 বছর ধরে কাজ করেন তারপরে যদি একটা প্যাসিভ ইনকাম স্টার্ট হয়, এটা ভেবে নিন 5 বছর পর থেকে সেটারও এফেক্ট আপনার লাইফে অনেক হবে। সেই জন্য প্যাসিভ ইনকাম স্টার্ট করাটা খুব প্রয়োজন। বাড়িতে হয়তো অনেকে রয়েছে যারা আপনাকে এই কাজে হেল্প করতে পারবে, সেখানেও আপনারা এক্সপ্লোর করতে পারেন যে কার কোন জিনিসে ইন্টারেস্ট রয়েছে, সেখান থেকে আপনারা তাদেরকে নিজের সাথে জুড়ে নিয়ে একটা প্যাসিভ ইনকাম স্টার্ট করতে পারেন। নাম্বার 5, একটা ইমার্জেন্সি ফান্ড না বানানো। এটা কিন্তু খুবই আবশ্যক। আমি বারবার আমার অনেক ভিডিওতে বলেছি, আপনি যদি ইমার্জেন্সি ফান্ড মানে 6 মাসের স্যালারি এক জায়গায় না রাখেন, কোনো দিন কোনোভাবে দেশে যদি লকডাউন হয়, আপনার যদি চাকরি চলে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, বড় একটা রোগ হয়, আপনার পুরো সেভিংসকে নিয়ে চলে যাবে। সেই জন্য একটা 6 মাসের ফান্ড আপনার থাকা উচিত, যেটা আপনাকে কনফিডেন্স দেবে এবং কোনো এমার্জেন্সি সেটা কুশনের মতন কাজ করবে আপনাকে, মানে একদম দেউলিয়া হওয়ার থেকে বাঁচানোর জন্য। সেই জন্য একটা 6 মাসের ফান্ডে টাকা নিবেশ করা শুরু করুন। আমি আগেও বলেছি, যদি বুঝতে না পারেন কোথায় ইনভেস্ট করবেন, একদম ডেট মিউচুয়াল ফান্ড, লিকুইড ডেট মিউচুয়াল ফান্ডে নিবেশ করবেন। 6 থেকে 7% রিটার্ন দেবে, কিন্তু ঠিক আছে, ধীরে ধীরে বাড়ুক। ওটাকে বড় সড়ো জায়গায় ইনভেস্ট করবেন না, শেয়ার মার্কেটে নিবেশ করবেন না, একদম ফিক্সড ডিপোজিট টাইপের জায়গায় যেখানে তাড়াতাড়ি উইথড্র করতে পারো। ফিক্সড ডিপোজিট হলে একটু টেনিয়ার থাকে, কিন্তু লিকুইড ডেট ফান্ড হলে কোনো টেনিয়র থাকে না, কোনো দিনের জন্য লক পিরিয়ড থাকে না। সেই জন্য লিকুইড ডেট ফান্ডে যদি আপনারা এই ফান্ডটি ক্রিয়েট করেন, যখন প্রয়োজন হবে 1-2 দিনের ভিতরে সেটাকে উইথড্র করে নিতে পারেন এবং আপনার সেটা কাজে লাগবে। সেই জন্য এটা কিন্তু একদমই মাস্ট। এই 5টি ভুল আমরা করে থাকি এবং এই 5টি ভুল শোধরানোর জন্য একটা বোনাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। তার মানে যারা এই ভিডিওটি দেখছেন তারা ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে চাচ্ছেন, তারা জানতে যাচ্ছেন কী করে নিজের অবস্থাকে চেঞ্জ করতে হবে। সেজন্য আমার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা এই যাত্রাতে অবশ্যই সফল হবেন। নিজেকে ধীরে ধীরে লিটারেট করুন, কীভাবে বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করা যায় সেটা বুঝুন। দেখুন, যারা খুব ধনী তারা কিন্তু নিজের টাকাকে সবসময় ইউজ করে না, তারা ক্রেডিটকেই ভালো করে ইউজ করে। কিন্তু আমরা ক্রেডিট নিই অন্য জিনিসের জন্য, তারা ক্রেডিট নেয় বিজনেস করার জন্য। সেই দিকে যতদিন না আপনাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি হচ্ছে, আপনার ক্রেডিটকে ইউজ করতেই জানবেন না এবং ক্রেডিট কার্ডের বিভিন্ন চক্করে কিংবা লোকের লোনের চক্করে কিংবা ব্যাংকের লোনের চক্করে আপনাদের জীবন ধার দেনায় জর্জরিত হয়ে যেতে পারে। সেই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা ইম্পর্টেন্ট স্টেপ। আজকে এই ভিডিওতে এতটুকুই। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।